হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশার আমাদের ইন্ডিয়ার মতো ডেভেলপিং কান্ট্রিতে কিন্তু খুব কমনলি হওয়া একটা রোগ। এখানে 12% লোক আছে যাদের কিন্তু আন্ডার কন্ট্রোল, বাট বাকি সবাই কিন্তু আন্ডার কন্ট্রোল নয়। তো এই হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশারের ব্যাপারে জানার জন্য আমি এসেছি সোমা ভট্টাচার্য, আপনাদের মাঝখানে আপনাদের সবার প্রিয় ডক্টর চিরঞ্জিত মোহাম্মদ স্যারকে নিয়ে। স্যার, এই হাই ব্লাড প্রেশার বা হাইপারটেনশন ব্যাপারটা কি? দেখুন, আমাদের সবারই তো একটা ব্লাড প্রেশার আছে, যেটাকে আমরা মাপি। তো এই ব্লাড প্রেশারটা যখন মাত্রাতিরিক্ত বেড়ে যায়, এটা যে নর্মাল ভ্যালু আছে তার থেকে যখন মাত্রাতিরিক্ত বেড়ে যায়, তখন সেটাকে হাই ব্লাড প্রেশার বা হাইপারটেনশন বলে। তো ব্লাড প্রেশার যখন আমরা মাপি, তখন দেখবেন যে এর মধ্যে দুটো রিডিং আছে, একটা উপরে লেখা হয়, একটা নিচে লেখা হয়। যেমন 120/80, এই উপরে যেটা লেখা হয় এটাকে বলা হয় সিস্টোলিক ব্লাড প্রেশার, আর নিচে যেটা লেখা হয় সেটাকে বলা হয় ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। ওই সিস্টোলিক ব্লাড প্রেশার বা উপরের ব্লাড প্রেশারটা যখন 140-এর উপরে চলে যাবে, তখন সেটাকে হাইপার টেনশন বলা হয়। আর নিচের ব্লাড প্রেশারটা, যেটাকে আমরা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বলি, সেটা যখন 90-এর উপরে চলে যাবে, তখন সেটাকে হাইপার টেনশন বা হাই ব্লাড প্রেশার বলা হয়। সুতরাং 140/90 এটা হচ্ছে আপার লিমিট, এর উপরে উঠে গেলে এটাকে হাইপার টেনশন বলা হয়। আর এটার মধ্যে আরেকটা প্রকারভেদ আছে, সেটাকে আমরা হাইপারটেনসিভ ক্রাইসিস বলি। সেটা কি জিনিস? সেটা যখন উপরের যে ব্লাড প্রেশার সিস্টোলিক, সেটা যদি 180 উপরে চলে যায়, বা নিচের যে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার সেটা যদি 120 উপরে চলে যায়, তাহলে সেটাকে আমরা হাইপারটেনসিভ ক্রাইসিস বলি। তার কারণ এই ব্লাড প্রেশারে কিন্তু আপনার শরীরে একটা ক্রিটিক্যাল সমস্যা তৈরি হতে পারে, সেজন্য এটাকে আমরা হাইপারটেনসিভ ক্রাইসিস বলি। তবে 140/90 এর উপরে যে কোনো ব্লাড প্রেশারকে আমরা হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশার বলে থাকি। স্যার, এই ব্লাড প্রেশারের একটা তো নর্মাল রেঞ্জ বা নর্মাল লেভেল থাকবে, ওটা যদি একটু বলতেন। ও আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে সিস্টোলিক যে ব্লাড প্রেশারটা, আমরা উপরে যে ব্লাড প্রেশারটা, সেটার রেঞ্জ হচ্ছে 90 থেকে 140। 90 এর নিচে যদি নেমে যায় তাহলে আপনি লো ব্লাড প্রেশার, আর যদি 140 এর উপরে যায় তাহলে তো বললাম হাইপার টেনশন, হাই ব্লাড প্রেশার। আর নিচের যে ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা আছে, তার রেঞ্জ হচ্ছে 60 থেকে 90। মানে 60 এর যদি নিচে নেমে যায় তাহলে আপনার লো ব্লাড প্রেশার, আর 90 এর যদি উপরে উঠে যায় তাহলে আপনার হাই ব্লাড প্রেশার। এটাই নর্মাল রেঞ্জ। স্যার, হাইপারটেনশনে কি কোনো রিস্ক মানে থাকে, রিস্ক ফ্যাক্টর বা এই ধরনের কোনো কিছু থাকে? হ্যাঁ, রিস্ক ফ্যাক্টর তো প্রত্যেকটা রোগেরই থাকে। রিস্ক ফ্যাক্টর মানে হচ্ছে কজ, মানে কেন আপনার এই হাই ব্লাড প্রেশার হচ্ছে। আপনি জন্মালে নর্মাল ব্লাড প্রেশার নিয়ে এতদিন নর্মাল ব্লাড প্রেশার ছিল, তো হঠাৎ করে কেন হাই আপনার ব্লাড প্রেশার বেড়ে গেল? এই ব্লাড প্রেশার যে সমস্ত কারণে বাড়ে, সেই সমস্ত ফ্যাক্টর গুলোকে আমরা রিস্ক ফ্যাক্টর বলি। তো এই রিস্ক ফ্যাক্টর গুলোকে যদি আমরা দেখি তাহলে এটা দু রকমের হয়। একটা হচ্ছে মডিফায়ার, মানে যেটা আপনি নিজে থেকে কন্ট্রোল করতে পারবেন, যেটা আপনার হাতে আছে। আরেকটা হচ্ছে নন মডিফায়ার, মানে যেটা আপনার হাতে নেই, মানে আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন না। তো মডিফায়াবল রিস্ক ফ্যাক্টর মধ্যে কি কি পড়ে? সেটা হচ্ছে সবার প্রথমেই হচ্ছে আপনার হাই সল্ট ইনটেক, মানে আপনি যদি লবণের মাত্রা অনেক বাড়িয়ে দেন খাবারের মধ্যে, তাহলে আপনার হাই ব্লাড প্রেশার হতে পারে। আপনার ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি আপনি অনেক কমিয়ে ফেলেন, মানে সিডেন্টারি অ্যাক্টিভিটি করছেন, কোন রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছেন না, তাহলে কিন্তু আপনার ব্লাড প্রেশার বাড়তে পারে। ওবেসিটি, মানে আপনি হঠাৎ করে মোটা হয়ে যাচ্ছেন, ভুঁড়ি হয়ে যাচ্ছে, শরীরে বিভিন্ন রকম জায়গাটা ফ্যাট জমে যাচ্ছে, তাহলে আপনার ব্লাড প্রেশার বাড়তে পারে। এছাড়া আছে হচ্ছে আপনার স্মোকিং, আপনি যদি অতিরিক্ত মাত্রায় স্মোকিং করেন তাহলে আপনার ব্লাড প্রেশার বাড়তে পারে। এক্সেসিভ অ্যালকোহল ইনটেক, সেই এক্সেসিভ অ্যালকোহল ইনটেক সেটাও আপনার ব্লাড প্রেশার বাড়াতে পারে। এছাড়া আরো অন্যান্য যে সমস্ত অনিয়মিত লাইফস্টাইল গুলো মানুষ লিড করে, ঘুম ঠিক মতন না হওয়া, বা প্রচন্ড পরিমাণ স্ট্রেস, টেনশন, হ্যাঁ, তো এগুলো কিন্তু হাইপার টেনশনের একটা কারণ বা রিস্ক ফ্যাক্টর। তবে এগুলো সবই মডিফায়াবল রিস্ক ফ্যাক্টর, মানে আপনি মডিফাই করতে পারেন, আপনার হাতে আছে। আর কিছু কিছু যেরকম রিস্ক ফ্যাক্টর আছে যেগুলো নন মডিফায়াবল, মানে আপনি এটাকে চাইলেও আপনি মডিফাই করতে পারবেন না। যেমন আপনার ফ্যামিলি হিস্ট্রি আছে, বাবার হাইপার টেনশন আছে, মার হাইপার টেনশন আছে, তো আপনার হাইপার টেনশন হতে পারে। এটা আপনি যতই মেনে চলুন না কেন, তাহলে সেটা কিন্তু আপনার এই রিস্ক ফ্যাক্টরটা আপনার হাতের মধ্যে পড়ে না। তো সুতরাং এটা নন মডিফায়াবল একটা রিস্ক ফ্যাক্টর। স্যার, যেটা আমাদের সবার সবার কোশ্চেন, সেটা হচ্ছে প্রিভেনশন। আমরা কিভাবে প্রিভেনশন করবো? প্রত্যেকটা রোগেরই একটা প্রিভেনশন আছে। আর হাইপার টেনশন খুব কমন এবং খুব প্রিভেন্টেবল একটা ডিজিজ।
প্রিভেন্টেবল মানে যেগুলো বললাম মডিফায়াবল রিস্ক ফ্যাক্টর, সেগুলোকে আপনি অবশ্যই খুব সুন্দরভাবে প্রিভেন্ট করতে পারেন। তো সবার প্রথমেই যেটা করতে হবে ডায়েটারি চেঞ্জ। এটা একটা লাইফস্টাইল ডিজিজ, আপনাকে ডায়েটটাকে একটু চেঞ্জ করতে হবে। আপনি তো ডায়েটিশিয়ান, তাহলে আপনি বলুন যে হাইপারটেনশনের পেশেন্ট তার কি কি ডায়েট অ্যাভয়েড করতে হবে, কি জাতীয় ডায়েট খাওয়া উচিত সেটা আপনি একটু বলুন। নর্মালি 5 গ্রামের কম নুন খেতে হবে, নুন বা সল্ট খেতে হবে। অনেকের মধ্যেই ধারণা থাকে যে রক সল্ট বা পিঙ্ক সল্ট এই ধরনের সল্ট খেলে আমি বেশি করে খেতে পারবো, কিন্তু এটা ভুল ধারণা। সল্ট সল্ট বা নুন নুনই হয়, তো এটা কম করেই রাখা আমাদের জন্য উচিত। আর এছাড়াও ফাইবার। আচ্ছা, তাহলে এখানে একটা জায়গা বলি যে 5 গ্রাম লবণ, আপনি যেটা বললেন 5 গ্রাম লবণ মানে 1 চা চামচ লবণ। তো এটা নর্মাল মানুষদের জন্য। আর যদি কারো হাইপার টেনশন থাকে মানে হাই ব্লাড প্রেশার থাকে, তাহলে তার ক্ষেত্রে কিন্তু 2.5 গ্রামের বেশি লবণ খাওয়া যাবে না। মানে সেক্ষেত্রে আপনাকে 1/2 চা চামচের বেশি লবণ সারাদিনে খাওয়া যাবে না। সেটা আপনি যেই কোয়ালিটির লবণই খান না। অনেক পেশেন্ট এসে বলে যে ডাক্তারবাবু আমি ভাজা লবণ খাচ্ছি, কেউ এসে বলে আমি পিঙ্ক সল্ট খাচ্ছি, কেউ রক সল্ট খাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি লবণ খেলে আপনার এই সোডিয়ামটাই ইনটেক হচ্ছে। তো সুতরাং আপনার কিন্তু ব্লাড প্রেশার বাড়বে। সারাদিনে 2.5 গ্রাম অথবা 1/2 চা চামচের বেশি লবণ সারাদিনে খাওয়া যাবে না। সেটা হচ্ছে হাইপার টেনশনের একটা এটা বড় প্রিভেনশন। একটা প্রিভেনশন। হ্যাঁ, এছাড়া ডায়াবেটিস কি চেঞ্জ করা যেতে পারে? এছাড়া সবজি বেশি করে খেতে হবে। নর্মালি আমাদের মধ্যে অনেকেই আছেন যারা সবজি খেতে পছন্দ করেন না, বয়স্ক হোক বা কম বয়সী হোক। সবজি বেশি করে খেতে হবে, ফাইবার ইনটেক, যেটাতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে আমাদের। ফাইবারটা ভীষণ ইম্পর্টেন্ট। ফাইবারটা ইনটেক করলে কোলেস্টেরল বা আদার যে সমস্ত যে কমপ্লিকেশন গুলো হয় হাইপারটেনশন, সেগুলো কম থাকবে। আর ফাইবার ইটসেলফ ইজ ভেরি গুড ফর আওয়ার হেলথ এন্ড ফর ব্লাড প্রেশার কন্ট্রোল। হ্যাঁ, আহ, এছাড়াও লো ফ্যাট ডায়েটারি যেগুলো রয়েছে, খাবার যেগুলো রয়েছে, যেমন দই, ডাবল টোন দই খাওয়া যাবে। প্রত্যেকদিন খাবারে অবশ্যই ডাবল টোনের দই রাখতে হবে। ছেনা খাওয়া যেতে পারে। ডাবল টোনের যে ছেনা রয়েছে সেই ছেনা অবশ্যই রাখতে হবে। যদি যারা নিরামিষ বা ভেগান, তারা বিভিন্ন রকম জিনিসের যেমন আমন্ডের ছেনা বা এই ধরনের জিনিসের ছেনা খেতে পারেন। এছাড়াও বিভিন্ন রকম সবজি ছাড়াও ভাতের পরিমাণ কম করতে হবে। রুটি নর্মালি অনেকেই আছে 6টা 7টা করে রুটি খায়, তো এতগুলো রুটি খাওয়া যাবে না। একটা প্রপার মেনটেন করে খেতে হবে। খাবার কখনো স্কিপ করা যাবে না। সকালবেলা অনেকেই খাবার স্কিপ করে, সকালবেলা ব্রেকফাস্টের বদলে সেটা লাঞ্চ করে। সারাদিনের খাবারে ফল রাখা হয় না। অনেকেই ফল রাখতে চান না, খেতে পছন্দ করেন না, কিন্তু অবশ্যই ফল খেতে হবে। একটা প্যাটার্ন ফলো করতে হবে, যে প্যাটার্নের জন্য এটা যেহেতু লাইফস্টাইল ডিসঅর্ডার, তো লাইফ সার্কেল যেটা রয়েছে সেই সার্কেলটাকে আমাদের মেনটেন রাখতে হবে। এক্স্যাক্টলি তাই। আমাদের খাবারের মধ্যে গ্রিন লিফি ভেজিটেবল গুলোকে বাড়াতে হবে, ফ্রুটস এর পরিমাণটাকে বাড়াতে হবে, লবণের পরিমাণটাকে কম রাখতে হবে। আর ওই ম্যাডাম যেটা বললেন লো ফ্যাট ডেইরি প্রোডাক্ট যেগুলো, সেগুলোকে আমাদের অ্যাভয়েড করে চলতে হবে। গুড ফ্যাটস খেতে হবে। আপনি লো ফ্যাট ডেইরি প্রোডাক্ট গুলো ওগুলোকে বিলকুল অ্যাভয়েড করতে হবে। আচ্ছা, এছাড়া যেটা করতে হবে সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আমাদের নিয়ম হচ্ছে সারা সপ্তাহে আপনাকে 150 মিনিট আপনাকে মডারেট ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে। যেরকম আপনি হাঁটতে পারেন প্রতিদিন 30 মিনিট করে হাঁটুন, অন্তত পক্ষে সপ্তাহে 5 দিন রাখুন। তাহলে আপনার 150 মিনিট হচ্ছে, দ্যাট ইজ গুড ফর আওয়ার ব্লাড প্রেশার অ্যান্ড হার্ট। মানে আপনাকে সপ্তাহে 150 মিনিট মডারেট ফিজিক্যাল অ্যাক্টিভিটি আপনাকে করতে হবে। এছাড়া আপনাকে যেটা ওয়েট কন্ট্রোল আছে, ওয়েট কন্ট্রোলটা করতে হবে। কারণ আমরা জানি যে ওবেসিটির কারণে কিন্তু আমাদের ব্লাড প্রেশার অনেক বেড়ে যায়। তো ওবেসিটিটাকে কন্ট্রোলে রাখতে হবে। আর আপনি যখন দেখছেন যে নিয়মিত ব্লাড প্রেশার মনিটরিং করতে তো হবেই, যখন দেখছেন যে আপনার ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, তখন একদম বিন্দুমাত্র দেরি না করে খুব তাড়াতাড়ি আপনি ডাক্তারবাবু, যে কোনো কাছের ডাক্তারবাবু বা স্বাস্থ্য কেন্দ্রে আপনি যান, সেখানে ডাক্তারবাবুর থেকে আপনি মেডিসিন খান। তাহলে কিন্তু অনেকটাই কন্ট্রোলে থাকবে এবং আনকন্ট্রোল জায়গাতে যাবে না বা হাইপারটেনসিভ ক্রাইসিসের মতন জায়গাতে পৌঁছাবে না, যেখানে আপনার কোনো এন্ড অর্গান ড্যামেজ হতে পারে। কারণ অনেক হাই ব্লাড প্রেশারের আমরা পেশেন্ট দেখেছি যারা ঠিক মতন মেডিসিন খান না, প্রিভেনশন করেন না, তাদের আনকন্ট্রোল হঠাৎ করে ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার কারণে স্ট্রোক হয়ে যাচ্ছে, সাডেন হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, রেটিনাল কোনো প্রবলেম হচ্ছে, হ্যাঁ, বা কিডনি কোনো ইনজুরি হচ্ছে। তো এই সমস্ত সমস্যাগুলো অ্যাভয়েড করতে চাইলে আপনাদেরকে এই 4টা পয়েন্ট মনে রাখতে হবে।
এক নাম্বার, ডায়েটিশিয়ান ম্যাডাম যেরকম বলেন ডায়েটটাকে ওরকম কন্ট্রোল করতে হবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিটাকে মেনটেন রাখতে হবে, আপনাকে ওয়েট কন্ট্রোল করতে হবে এবং প্রপার চেক আপ, তার সাথে মেডিসিন সঠিক সময়ে কিন্তু খেতে হবে। ব্যাস, তাহলেই হয়ে যাবে। স্যার অনেকেই আছেন আমাদের ফ্যামিলিতে বা আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম মেম্বার্স থাকবেন যাদের কিছুদিন পরে মেডিকেশন নেওয়ার কিছুদিন পরে নর্মাল হয়ে যাওয়ার জন্য তারা মেডিকেশন বা মেডিসিন নেওয়া বন্ধ করে দেয়। তো এটা কি উচিত? না, এটা একদমই উচিত না। এটা একদমই উচিত না। হ্যাঁ, আপনি আপনার ব্লাড প্রেশার বেড়েছিল, তার জন্য ডাক্তারবাবুর কাছে গেছেন। ডাক্তারবাবু আপনাকে যে মেডিসিন দিয়েছে, সেটা খেয়ে আপনার ব্লাড প্রেশার কন্ট্রোলে এসেছে। কিন্তু সেটা ডিউ টু মেডিকেশন। এবার আপনি যদি মনে করেন যে না, আমি মেডিকেশনটাতে এখন আমি সব ঠিকই আছি, মেডিকেশনটাকে বন্ধ করব, তাহলে এই সিদ্ধান্তটা দয়া করে আপনি নিজে নেবেন না। কারণ আপনি তো আদার্স প্যারামিটার গুলো জানেন না। তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি ডক্টরের কাছে যান, ডক্টরবাবু আপনাকে দেখবেন এবং আদার যে সমস্ত প্যারামিটার গুলো আছে সেগুলো যদি সব ঠিকঠাক থাকে, তাহলে একটা স্টেপ ডাউন, মানে আস্তে আস্তে ডোজ কমে, বা ডাক্তারবাবু যেগুলো করে ভালো বোঝেন, সে কিন্তু দায়িত্ব নিয়ে তখন আপনার ব্লাড প্রেশার মেডিসিনটা বন্ধ করবে। আর নিজে দায়িত্ব যদি বন্ধ করেন, আপনি সবকিছু না জেনে বুঝে, তাহলে হঠাৎ করে একটা সাডেন আপনার ব্লাড প্রেশার একটা স্পাইক আসতে পারে। হঠাৎ করে একটা অনেক বেশি ব্লাড প্রেশার বেড়ে গিয়ে আপনার কিন্তু স্ট্রোক, হার্ট অ্যাটাক বা অন্যান্য যে এন্ড অর্গান ড্যামেজ সেগুলো কিন্তু হতে পারে। সুতরাং দয়া করে আপনারা নিজের দায়িত্বে ওষুধ বন্ধ করবেন না। আপনি ডক্টরের কাছে যান, তিনি আপনাকে চেক আপ করে যদি পসিবল হয় তাহলে একটা সায়েন্টিফিক ওয়েতে সেটাকে বন্ধ করবে, বা সেটাকে যাই ডোজ অ্যাডজাস্টমেন্ট করা সেটা করবে। নিজের হাতে দায়িত্বটা একদম নেবেন না। আপনাদের নিজেদের সুস্থ থাকাটা সম্পূর্ণ আপনাদের হাতে। আপনি কিভাবে সুস্থ থাকবেন সেটা অবশ্যই আপনার হাতেই রয়েছে। তো আমাদের প্রত্যেকেরই উচিত 6 মাস অন্তর বা 1 বছর অন্তর আপনাদের আশেপাশে যিনি ডক্টর রয়েছেন তাদেরকে একবার দেখিয়ে নেওয়া, তাতে আপনি সুস্থ আছেন কিনা আপনি বুঝতে পারবেন। আজকে এই অবধি, নমস্কার।